এই বন্ধুরা, ধুতার গত পর্বটা একটু ছোট ছিল, তাই হয়তো আপনারা মন খারাপ করতে পারেন, কিন্তু আমি কথা দিচ্ছি আজকের পর্বে ধুতার সম্পূর্ণটাই আপনাদের সামনে এক্সপ্লেন করে দেব। তো চলুন শুরু করি। আমরা গত পর্বে দেখেছিলাম ডিএসপি ক্রান্তি কোটির লাশ পাবে ভেবে কুকুরের লাশ পায় বেশ হতাশ হয়ে পড়েছিল, কিন্তু এই পুলিশ অফিসার ছিলেন প্রচণ্ড রকমের বিচক্ষণ একজন মানুষ। তার মন থেকেই সাগরের এই কেসে জড়িত থাকার বিষয়টা তাড়াতেই পারছিলেন না। তাই সাগরের ফার্ম হাউস থেকে ফিরে আসার পরেও মাথার মধ্যে ক্রান্তির সেখানকার বিষয়গুলোই সবসময় ঘুরপাক খাচ্ছিল। বলা যায় সে কারণেই ক্রান্তি সাগরের খামার বাড়ির পাশের জমি থেকে কুকুরের লাশ উদ্ধারের সময় সেখানে যে ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করেছিলেন। আর একটা ছবিতে তার চোখ আটকে যায়, কারণ এই ছবিতে সে বিশেষ এক ধরনের গাছের শেকড় দেখতে পায়, যে শেকড়গুলো সাধারণত মাটির 10 থেকে 15 ফিট গভীরে পাওয়া যায়। ছবিতে এ ধরনের শিকড়ের অস্তিত্ব দেখে ডিএসপি ক্রান্তি তার ইন্সপেক্টরকে ডেকে নিয়ে বিষয়টা বললে সে এটা খুঁটিয়ে দেখা শুরু করে এবং একসময় বলে ওঠে, আমরা কুকুরটার মৃতদেহ তোলার সময় 5 থেকে 6 ফিট মাটি খুঁড়েছিলাম, তাহলে এত গভীরের শেকড় এখানে কিভাবে আসলো? সহকারী ইন্সপেক্টরের কথা শুনে ক্রান্তি এবার একটু মৃদু হেসে ওঠে, বলে, ঠিকই ধরেছ, আমি ঠিক এটার কথাই বলতে চাইছিলাম। এরপর সে একটা অনুমান নির্ভর প্রেক্ষাপট দাঁড় করায়। ক্রান্তির অবজারভেশনটা এমন ছিল, সাগর ভার্মা খুব চালাক একজন লোক। সে জানতো আমরা কোনো একদিন অবশ্যই কোটির বিষয়ে খোঁজ নিব এবং তাকে পেয়েও যাব। মূলত সেই চিন্তা থেকেই সাগর কুকুরের লাশের নিচে নিশ্চয়ই কোটির ডেড বডিটা পুঁতে ফেলে এবং সেই সময়ই ওই শেকড়গুলো উঠে এসেছে। বিষয়টা নিয়ে তারা যখন মাথা ঘামাতে ব্যস্ত, তখন সাগরকে দেখা যায় ধুতার ঠিকানে গিয়ে পৌঁছাতে, কারণ তাকে জানতেই হবে সেই সংবাদপত্রের থেকে সে কিছু জানতে পারে কিনা। ধুতার ঠিকানায় গিয়ে সাগরের প্রথমে দেখা হয় ধুতা কাগজের সম্পাদক সত্যমূর্তির নাতির সাথে। এই ছেলেটার সাথে তার একবার আগে পরিচয় হয়েছিল। একটা অনুষ্ঠানে সাগরকে প্রধান অতিথির আমন্ত্রণ করতে গিয়েছিলেন এই ছেলেটা। সত্যমূর্তির নাতি তাদের ওখানে সাগরের মতো একজন মানুষকে দেখে একেবারে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তার কাছ থেকে জনক জানতে পারেন সে কেন এখানে এসেছে। তখন সে ছেলেটা বাড়ির ভেতরে তাকে নিয়ে যায় এবং সে জানায় তার দাদা মারা যাওয়ার পরে আর ধুতা ছাপার কাজ চালানো হয়নি, তবে তার বাবা দাদার সেই সময়কার সবকিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এরপরে ছেলেটা সেই নির্দিষ্ট ঘরটাতে সাগর ভার্মাকে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে বাইরে থেকে হঠাৎ সাগর শুনতে পায় তাকে এখানে নিয়ে আসার জন্য সেই ছেলেটাকে তার বাবা বকাঝকা করছে। ভেতর থেকে বিষয়টা লক্ষ্য করে সাগর বাইরে এসে আরও চমকে যায়, কারণ সে দেখতে পায় ছেলেটার বাবা হচ্ছে তারই সহকারী সম্পাদক কৃষ্ণমূর্তি, মানে যে কৃষ্ণমূর্তি স্বেচ্ছায় সাগর ভার্মার কাগজ থেকে পদত্যাগ করেছিলেন। কৃষ্ণমূর্তিও এ সময় সাগরকে দেখে ভীষণ অবাক হয়, কিন্তু সাগরের উপরে তার মনে রাগ থাকে। সে তার কাছে জানতে চায় কি করছে এখানে সাগর। কৃষ্ণমূর্তির কথার জবাবে সাগর তাকে জানায় একটা গবেষণার কাজে তার ধুতা সম্পর্কে কিছু তথ্য প্রয়োজন, মূলত সে কারণেই সে এখানে এসেছে। সাগর ভার্মার কথাগুলো শুনে সত্যমূর্তির ছেলে কৃষ্ণমূর্তি 1962 সালে ধুতা পত্রিকা কিভাবে বন্ধ হয়ে গেল এবং তার বাবা কোথায় মিসিং হয়ে গেল সেটার কাহিনী বলতে শুরু করে। বন্ধুরা, আপনারাও খুব মনোযোগ দিয়ে এটুকু শোনার চেষ্টা করবেন। ব্রিটিশ আমলে সত্যমূর্তি ধুতা পত্রিকা চালু করেন, তবে স্বাধীনতা আন্দোলনের সময় ধুতা থেকে স্বাধীনতার সপক্ষে প্রচারণা শুরু হয়, ফলে ব্রিটিশ সরকার এই ধুতা পত্রিকার ছাপা কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু সত্যমূর্তি তাদের লাইট হাউসে একটা কক্ষে গোপনে একটা ছাপাখানা বসিয়ে ধুতার প্রকাশনা চালিয়ে যেতে থাকেন। মূলত তখন থেকেই ধুতা পত্রিকা অন্ধ্রপ্রদেশের সবচেয়ে নামকরা পত্রিকার সম্মান লাভ করে। তখন থেকেই সফলতার সাথে প্রকাশিত হয়ে আসছিল এই বিখ্যাত এবং সত্য নির্ভর ধুতা। এভাবেই 1962 সাল চলে আসে। সে সময় সত্যমূর্তি তার একটা বই প্রকাশনার জন্য একদিন রাজ্যের মুখ্যমন্ত্রী রাঘুভাইয়াকে একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। সেদিনের সেই অনুষ্ঠানে অনেকের সাথে আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রাঘুভাইয়ার প্রতিদ্বন্দ্বী চক্রপাণি নামে অন্য এক দলের নেতা। এছাড়া সত্যমূর্তির ঘনিষ্ঠ সহকর্মী ভূপতি এবং এক পুলিশ অফিসারও তখন উপস্থিত ছিলেন। সেদিনের সেই অনুষ্ঠান শেষ করে সত্যমূর্তি যখন সস্ত্রীক বাড়িতে ফিরছেন, তখন ভূপতি তাকে 2টো ট্রেনের টিকিট দিয়ে বলেন তাদের জন্য সে তিরুপতি নামে একটা মন্দিরে যাওয়ার জন্য এই টিকিটটা কেটেছে। এই ভূপতি সত্যমূর্তির পত্রিকাতেই কাজ করত।
অনেকদিন ধরে সত্যমূর্তি কোথাও যান না, তার একটু বিরতি দরকার। ভূপতির কথায় সত্যমূর্তি এবং তার স্ত্রী বেশ খুশি হন। ফলে ভূপতির উপরে ধূতা প্রকাশনার দায়িত্ব দিয়ে সত্যমূর্তি তার স্ত্রীকে নিয়ে 3 দিনের জন্য তিরুপতি দর্শনে চলে যান। কিন্তু এরপরেই শুরু হয় আসল খেলা। আসলে সত্যমূর্তিকে মন্দির দর্শনে পাঠানো ছিল ভূপতির একটা গোপন ষড়যন্ত্রের অংশ। যেহেতু ধূতা একটা বিখ্যাত পত্রিকা ছিল এবং এর প্রতিটা খবর সবাই বিশ্বাস করত, তাই চক্রপাণি ভূপতিকে দিয়ে তার নির্বাচনে জেতার একটা প্রচারণা চালাতে চাইছিলেন। চক্রপাণির প্ল্যানটা ছিল এরকম যে তার প্রতিদ্বন্দ্বী রাঘু ভাইয়ার বিরুদ্ধে যদি কোনো কুচ্ছা রটানো যায় তবে সামনের ইলেকশনে জেতা তার পক্ষে বেশ সহজ হয়ে যাবে। যেহেতু রাঘু ভাইয়া খুব ভালো মানুষ ছিলেন, তাই তার বিরুদ্ধে চক্রপাণি কোনোভাবেই জিততে পারবেন না, সেটা সে ভালো করেই জানত। তবে রাঘু ভাইয়ার বিরুদ্ধে অপবাদ রটানোর কাজ করা তার একার পক্ষে সম্ভব ছিল না। ফলে সে ধূতার সম্পাদক হওয়ার লোভ দেখিয়ে ভূপতিকে হাত করে নেয় এবং রাঘু ভাইয়ার কাজের মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে তাকেও হাত করে চক্রপাণি। মোটামুটি বেশ কয়েক মাস ধরে সে তার প্ল্যান সাজাচ্ছিল। সত্যমূর্তি চলে যাওয়ার পরে রাঘু ভাইয়ার কাজের মেয়েটাকে ডেকে নেয় চক্রপাণি এবং তাকে বলে সে যেন মন্ত্রীকে গিয়ে জানায় তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এটা বলে সে যেন তাদের রাতের খাবারের শেষে মিষ্টি মুখও করায়। যেহেতু মেয়েটা ছিল একটা কাজের লোক আর তাকে বিয়ে করতে যাচ্ছে এক তাবড় নেতা, তাই এই কথা শুনে কাজের মেয়েটা খুশিতে নেচে ওঠে। এ সময় চক্রপাণি তাকে আর একটা অদ্ভুত বিষয় দেয়, একটা লোহার ছিটকিনি, আর সেটা দিয়ে বলে মন্ত্রীর বাড়ির মূল ছিটকিনিটা খুলে সে যেন এটা লাগিয়ে দেয়। দেখা যায় বোকা মেয়েটা তার কথা মতোই কাজ করে এবং তার কাছে এসে জানায় চক্রপাণির কথা মতো সে সব কিছু করেছে। এই মেয়েটা যখন চক্রপাণিকে এসব বলছিল তখন চক্রপাণি কৌশলরত অবস্থায় ছিল, তাই সেও খুশিতে নেচে ওঠে তাকে তার কাছে পানিতে ডেকে নেয় এবং মেয়েটা তার কাছে গেলে সে সাথে সাথে কাজের মেয়েটাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এরপর পানি থেকে উঠে একটা আত্মহত্যার চিঠি লিখে সেখান থেকে চলে আসে চক্রপাণি। সেদিন রাতে সেই টেম্পারিং করা ছিটকানি খুলে চক্রপাণি রাঘু ভাইয়ার বাড়িতে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় বাড়ির সবাইকে খুন করে সে। এরপর একটা রুমে সবাইকে নিয়ে এসে দড়িতে এমনভাবে ঝুলিয়ে দেয় যাতে মনে হয় তারা সবাই আত্মহত্যা করেছে। আসলে কাজের মেয়ে যে মিষ্টিটা খাইয়েছিল রাঘু ভাইয়ার পরিবারের সকলকে, তার মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। তো বুঝতেই পারছেন এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা ব্যাপার ছিল। পরের দিন সকালে সেই ডোবা থেকে পুলিশ মন্ত্রীর বাড়ির কাজের মেয়ের লাশ খুঁজে পায় এবং সেই সাথে সেই সুইসাইড নোটটা উদ্ধার করে। এটা যখন চক্রপাণির কানে যায় তখন সে গ্রামের সবাইকে জড়ো করে রাঘু ভাইয়ার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করে। যেহেতু চক্রপাণি জানতই যে রাঘু ভাইয়া মারা গিয়েছে, কিন্তু তারপরও কেন সে এরকম একটা আন্দোলন করলো? আসলে চক্রপাণি চাইছিল এই টোটাল কাজের থেকে তাকে আড়াল করতে। সে তার লোকদেরকে জানাতে চাইছিল কোনোভাবেই তার বিরোধী দলের হলেও রাঘু ভাইয়ার মৃত্যুর সাথে তার কোনো যোগসাজশ নেই। এছাড়াও আর একটা কারণ ছিল, আর সেই কারণটা হলো সেই সুইসাইড নোটে কাজের মেয়েটা লিখে গিয়েছিল মন্ত্রী এবং তার বাড়ির কয়েকজন মিলে তাকে রেপ করেছে। ফলে মনের দুঃখে সে পানিতে ডুবে আত্মহত্যা করেছে। যদিও এসবই ছিল চক্রপাণির চক্রান্ত, তথাপি এই লোকটা সকলকে রাঘু ভাইয়ার বিরুদ্ধে এভাবেই খেপিয়ে তুলেছিল। এরপর সকলকে নিয়ে পুলিশের সহায়তায় মন্ত্রীর বাড়িতে গিয়ে পৌঁছায় ওরা, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ দেখে সেটা ভেঙে ভেতর থেকে সবার লাশ উদ্ধার করে পুলিশ। এখানে হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে, চক্রপাণি ভেতরে ঢুকলো কিভাবে এবং বেরোলোই বা কিভাবে? বন্ধুরা, এর উত্তর আমি অবশ্যই দেব, তবে অনেকেই হয়তো বুঝেও গিয়েছেন। কিন্তু এই লাশগুলো উদ্ধারের সময় পুলিশ পঙ্গু একটা মেয়েকে বাড়ির মধ্যে থেকে খুঁজে পায়। আসলে এই মেয়েটা ছিল রাঘু ভাইয়ার ছোট মেয়ে। শারীরিকভাবে অক্ষম হয় সেদিন এই মেয়েটা অন্য একটা ঘরে ছিল, আর এটাই তাকে রক্ষা করে। যাই হোক, অন্যদিকে দেখা যায় সেদিন সত্যমূর্তি তিরুপতি দর্শন শেষে তার বাড়িতে ফিরে আসে এবং খবরের কাগজে রাঘু ভাইয়ার কাজের মেয়ের আত্মহত্যার খবরটা দেখতে পায়। এই বিষয়ে সে যখন তার পত্রিকার এক কর্মীর কাছে জানতে চায় তখন সেই লোকটা তাকে জানায় এটা ভূপতির নির্দেশে ছাপা হয়েছে। তবে আরও একটা খারাপ খবর হলো এর কারণে রাঘু ভাইয়ার পরিবারের সবাই আত্মহত্যা করেছে। সত্যমূর্তি যখন এই খবরটা শুনতে পায় তখন একেবারে স্তম্ভিত হয়ে যায়। সেখান থেকে সে ভূপতির বাড়িতে চলে আসে। তবে ভূপতির স্ত্রী তাকে জানায় ইদানিং ভূপতি চক্রপাণির সাথে বেশ একটু সময় কাটায়। তার স্ত্রীর এই কথায় সত্যমূর্তি বুঝতে পারে ভূপতিকে কোথায় পাওয়া যাবে। দেখা যায় ভূপতি বাড়ি থেকে সে চক্রপাণির বাড়িতে গিয়ে হাজির হয়।
তবে গাড়ি থেকে নামার সময় তার বইয়ের একটা কপি মাটিতে পড়ে যায়। গাড়ি থেকে নেমে কিছুটা এগোতেই সত্যমূর্তি কয়েকজন মানুষের কথা শুনতে পায়। আড়াল থেকে সে দেখতে পায় থানার পুলিশ অফিসার ভূপতি এবং চক্রপাণি নিজেদের মধ্যে আলোচনা করছে কিভাবে তারা মন্ত্রীকে সরিয়েছে এবং তারা তাদের লক্ষ্যের কতটা কাছে পৌঁছেছে সে বিষয়ে আলাপ করছে এই তিনজন। শয়তানগুলোর কথা আড়াল থেকে শুনে সেখান থেকে বাসায় চলে আসে সত্যমূর্তি এবং তার স্ত্রীকে সব কিছু খুলে বলে। সেই সাথে আরও বলে ধোতার জনপ্রিয়তা কাজে লাগিয়ে তারা কী ধরনের অন্যায় করেছে। এছাড়া সে তাকে বলে এক্ষুনি তাকে লাইট হাউসের সে ছাপাখানায় যেতে হবে এবং এদের বিরুদ্ধে কিছু একটা ছাপতে হবে তাকে, না হলে সবাই ধোতার বিষয়ে ভুলটা জানবে। এদিকে সত্যমূর্তি যখন লাইট হাউসের দিকে চলেছে তখন চক্রপাণির বাড়িতে ভূপতি সেই বইটা খুঁজে পায়। আসলে এই বইটা সত্যমূর্তি যখন ফেলে গিয়েছিল তখন সে চলে আসার সময় সেটা তুলে আনতে পারেনি, অনেকটা ভুল করেই সে সেটা সেখানেই ফেলে এসেছিল। আর এই বইটা দেখে চিনতে পারে এটা কার বই এবং এখানে কে এসেছিল। বইটা দেখে ভূপতি চক্রপাণিকে বলে সত্যমূর্তি ফিরে এসেছে এবং তার ধারণা সে হয়তো তাদের কথাও শুনেছে, লোকটা হয়তো তাদের বিরুদ্ধে কিছু একটা করতে চলেছে। এরপর সেখান থেকে বিদায় নিয়ে ভূপতি সত্যমূর্তির বাড়িতে এসে জানতে পারে সে বাড়িতে নেই, কিন্তু ভূপতি ধারণা করে লোকটা কোথায় যেতে পারে। ফলে সে তার সাথে সেই পুলিশ এবং চক্রপাণিকে নিয়ে সেই লাইট হাউসে গিয়ে পৌঁছায়। ওরা দেখতে পায় সত্যমূর্তি কিছু একটা ছাপানোর প্রস্তুতি নিচ্ছে। এ সময় শয়তানগুলো সেখানে গিয়ে সত্যমূর্তিকে আঘাত করে এবং একসময় চক্রপাণি একটা ছুরি দিয়ে সত্যমূর্তিকে সেই ছাপাখানার উপরেই হত্যা করে এবং তার দেহটাকে সেই ছাপাখানার উপরে রেখে আসে। কথাগুলো বলতে বলতে সেখানেই থেমে যায় সত্যমূর্তির ছেলে কৃষ্ণমূর্তি। এরপর সে আরও জানায় বাবাকে হত্যা করার পরে ভূপতি তার মাকে এসে বলে সে যেন সবাইকে বলে সত্যমূর্তি কোথাও গায়েব হয়ে গিয়েছে, না হলে সে তার ছেলেকে মেরে ফেলবে। এ কথা শুনে তার মা ভয়ে রটিয়ে দেয় সত্যমূর্তির নিখোঁজ হয়ে যাওয়ার কথা। কৃষ্ণমূর্তির মুখে এসব শুনে এবার নিজের মধ্যে এক ধরনের অপরাধ বোধ হতে থাকে সাগর ভার্মার। কৃষ্ণমূর্তিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে সে এবং তারপরে সেই লাইট হাউসে এসে পৌঁছায়। সেখানকার একটা কক্ষে সেই ছাপাখানা মেশিনটা দেখতে পায় সাগর। এরপর সেটার দিকে এগিয়ে যায় সে এবং সেখানে উল্টো করে রাখা ক অক্ষরটা দেখে তার রক্ত হিম হয়ে যায়। সে বুঝতে পারে কি হতে চলেছে, তবে বিষয়টা তার বিশ্বাস হয় না। সেই লাইট হাউস থেকে আরেকটা কাগজের টুকরো খুঁজে পায় সাগর। সেখানে এবার আরেকটা চমকে যাওয়ার মতো খবর দেখতে পায় সে। কাগজটাতে লেখা রয়েছে 16ই নভেম্বর মানে পরের দিন তার স্ত্রীকে তার বাবার বাড়িতে খুন করা হবে। এই নিউজটা দেখে দুরু দুরু বুকে সেই ছাপাখানা থেকে বেরিয়ে আসে সাগর ভার্মা। অন্যদিকে দেখা যায় ডিএসপি ক্রান্তির ধারণার মতোই সেই একই জায়গা থেকে এবার কুকুরের ডেড বডির নিচ থেকে কোটির লাশ উদ্ধার করা হয়। তবে ঠিক এ সময় সাব ইন্সপেক্টর অজয় ঘোষের বাড়িতে আর একটা ঘটনা ঘটতে দেখা যায়। কোটির স্ত্রীকে দেখা যায় ঘোষের বাড়িতে গিয়ে হাজির হতে। সে থানা থেকে জানতে পেরেছে ঘোষের কাছে তার স্বামীর খবর থাকতে পারে, কিন্তু বৃষ্টিমুখর রাতে কোটির স্ত্রীকে দেখে ঘোষের মনে শয়তানি খেলে যায়। সে মহিলাকে তার বাড়ির মধ্যে নিয়ে যায়। কথায় কথায় মিস্টার ঘোষ তাকে বলে যদি সে তাকে খুশি করে তবে কোটির খবরটা সে তাকে বলবে। স্বামীর খবরটা এতদিন পরে জানার আশা নিয়ে আর উপায়ন্ত না দেখে মেয়েটা এবার কি করবে বুঝতে পারে না। ওদিকে সেই লাইট হাউস থেকে ফিরে সাগর ক্রান্তির বাড়িতে এসে পৌঁছায়। ক্রান্তি সবেমাত্র কোটির লাশ উদ্ধার করে বাড়িতে এসেছিল এবং পরের দিন সাগরকে গ্রেপ্তার করার প্রস্তুতি নিচ্ছিল। আর এ সময় তাকেই সামনে দেখে বেশ অবাক হয়ে যায় পুলিশ অফিসার। সাগরকে বাইরে দাঁড় করিয়ে রেখেই সে তার কাছে জানতে চায় কেন সাগর তার কাছে এসেছে। অফিসারের কথার জবাবে এবার সাগর এতদিন যা যা ঘটেছে সব স্বীকার করে ক্রান্তির কাছে এবং শেষ যে কাগজের টুকরোটা পেয়েছে সেটা দেখিয়ে ক্রান্তিকে অনুরোধ করে সে যেন তার স্ত্রীর সাথে দেখা করে এই বিষয়টা খুলে বলে। কথাগুলো শুনতে শুনতে এবার ক্রান্তিও বেশ অবাক হয়। তার অনেক কিছু বিশ্বাসই হতে চায় না। তবে এ সময় সাগর তার কাছে থাকা সব কাগজের টুকরোগুলো ক্রান্তির দিকে ছুঁড়ে দেয়। ক্রান্তি সেগুলো কুড়িয়ে নিয়ে সাগরকে ভেতরে ঢুকতে বলে। এরপর একটা টেবিলের উপরে কাগজের টুকরোগুলোকে জোড়া লাগাতে শুরু করে পুলিশ অফিসার। আর সব জোড়া লাগানো হলে সেখান থেকে আর একটা নতুন তথ্য জানা যায়। আর এটা হলো পুলিশ ইন্সপেক্টর অজয় ঘোষ তার নিজের বাড়িতে আততায়ীর গুলিতে নিহত হয়েছে। তার দেহে 5টা গুলি করা হয়েছিল, 4টা তার দেহে লেগেছে এবং একটা গুলি মিস করে খুনি।
অদ্ভুত এই বিষয়টা না? একটু আগে দেখলাম অজয় ঘোষ কোটির স্ত্রীর সঙ্গে ফষ্টি নষ্টি করার চেষ্টা চালাচ্ছে। তো চলুন কি হয়েছে দেখে আসি। এই খবরে অনেকটা আকাশ থেকে পড়ে ক্রান্তি। সে সাথে সাথে তার সহকারীকে ফোন করে বিষয়টা সম্পর্কে জানতে বলে। একটু পরেই ক্রান্তিকে জানানো হয় কথাটা সত্যি, এবং আরও অবাক করা বিষয় হচ্ছে 4টা গুলি ঠিক অজয়ের দেহে লেগেছে এবং একটা গুলি মিস হয়েছে। চলুন এবার বিষয়টাকে একটু খোলাসা করা যাক। কোটির স্ত্রী অজয়ের কথায় রাজি হয়ে যখন ভেতরে ঢুকতে যাবে, তখন সে টেবিলের উপরে কোটির সেই সোনার দাঁতটা দেখতে পায়, আর এতে সে বুঝে যায় কোটি বেঁচে নেই। ফলে সে তার সাথে নিয়ে আসা পিস্তল দিয়ে হত্যা করে অজয় ঘোষকে। কিন্তু এবারেও দেখা যায় ঘোষের মৃত্যুর আগেই সেটা খবরে চাপা হয়েছে। যা হোক, এ ধরনের খবর শোনার পরে ক্রান্তি সাগরকে নিয়ে তার স্ত্রীর বাবার বাসায় এসে পৌঁছায়। প্রিয়ার বাবাকে বিষয়গুলো বুঝিয়ে ভেতরে ঢোকে ওরা। এ সময় প্রিয়া সাগরের উপরে রেগে থাকলেও ক্রান্তির অনুরোধে তার কথা শুনতে রাজি হয়। সাগর এবারে সেই কাগজের টুকরোটা প্রিয়াকে দেখিয়ে বলে এই লোকটাকে সে চেনে কিনা। প্রিয়া জানায় সে তাকে চেনে না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাগজে বলা হয়েছে এই লোকটার হাতেই প্রিয়ার মৃত্যু হবে। যা হোক, সেখান থেকে বিদায় নিয়ে এরপরে সাগর ভার্মা তার ফ্ল্যাটে চলে আসে, এবং এরপর সে সেই ইউটিউবার কিরণের দেয়া লিস্টটাতে থাকা সকলকে ফোন করে জানতে চায় তাদের সাথে কি হয়েছিল। দেখা যায় অনেকের কাছ থেকেই সাগর কোনো তথ্য জানতে পারে না, তবে একটা বিষয় সে জানতে পারে, আর সেটা হলো প্রতিটা সাংবাদিক মারা যাওয়ার সাথে সাথেই সেই পরিবারের উপরে নেমে আসা গজব বা বলা যায় হত্যাকাণ্ডগুলো থেমে যায়। এটাতে সাগর এবার বুঝতে পারে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং তার স্ত্রীকে বাঁচানোর জন্য চরম একটা সিদ্ধান্ত নিতে হবে তাকে, আর সেটা হলো নিজেকে শেষ করে দিতে হবে সাগরকে, তাহলেই সব ঠান্ডা হবে। সেই চিন্তা থেকেই সাগর ভার্মা সেদিন অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নেয়। এরপরে সে যখন প্রিয়াকে মেসেজ পাঠাতে যাবে, তখন তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। চার্জার খোঁজার সময় সে প্রিয়ার কিছু ফাইলে কিছু ডকুমেন্ট দেখে চমকে ওঠে। বন্ধুরা, এই বিষয়টাই আমরা সিরিজের প্রথম পর্বে দেখেছিলাম। আপনারা যারা দেখেননি তারা প্লিজ এই প্রথম পর্বটা আগে দেখে আসুন এবং তারপরে ধারাবাহিকভাবে এই সিরিজটা দেখতে শুরু করুন। তো ডকুমেন্টগুলো দেখে সাগর ভাবে তাকে বেঁচে থাকতে হবে। ফলে সে বমি করে ওষুধগুলো উগরে দেয় এবং এরপর ক্রান্তিকে একটা মেসেজ পাঠিয়ে জ্ঞান হারায় সে। এখন প্রশ্ন হচ্ছে এই ডকুমেন্টটাতে কি ছিল? নো টেনশন, একটু পরেই জানবো। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ক্রান্তি তার টিম নিয়ে সাগরকে উদ্ধার করে। সাগরের জ্ঞান ফিরে আসলে সে বলে তার থেকেও আরও একজন খারাপ মানুষ আছে। এই কথা বলার পরে সে আরও একটা কথা জানায়। যেদিন সে লাইট হাউসে গিয়েছিল সেদিন সে সেই প্রিন্টার মেশিনটা ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু এ সময় মেশিন থেকে নিজে নিজেই একটা লেখা ছাপা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যদি একজনের মধ্যেও পরিবর্তন আনা যায় তবে দেশের জন্য সেটা সমৃদ্ধি বয়ে আনবে। যা হোক, এখন প্রশ্ন হচ্ছে কি সমৃদ্ধি বয়ে আনবে, আর সাগরের থেকেও খারাপ মানুষটা কে এবং কে এই ছাপাগুলো ছাপছে, এছাড়া আরও কি অপেক্ষা করছে সামনে আমরা চলুন জানার চেষ্টা করি। মৃত্যুর ঘর থেকে ফিরে আসলেও সাগর ভার্মার মধ্যে কাগজের টুকরো সংগ্রহের কাজ কিন্তু থেমেছিল না। মানসিক অস্থিরতার কারণে সে তার ফার্ম হাউসে বাবা মায়ের কাছে কদিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখানেও সে তার বাড়ির কাজের লোককে দিয়ে রাস্তা থেকে কাগজের টুকরো ট্রাকে করে বাসায় আনতে শুরু করেছিল। নিজের বেডরুমে কাগজের টুকরোর একটা স্তূপ জমেছিল। একদিন একটা গাড়িতে কাগজ নিয়ে আসার সময় তার বাবা সেই কাগজের একটা টুকরো ছিঁড়ে ফেলে। এটা দেখে সাগর ভার্মা তার বাবার সাথে বেশ খারাপ ব্যবহার করে। বলা যায় একটু বাড়াবাড়ি করে ফেলেছিল সাগর সেদিন তার বাবার সঙ্গে। সাগর ভার্মার বাবা অনেকদিন আগেই অ্যালঝাইমার রোগে ভুগছিলেন, মানে স্মৃতি মনে রাখতে পারতেন না এই বৃদ্ধ। তিনি কখনোই চাইতেন না তার ছেলে একজন সাংবাদিক হোক, এটা আমরা আগেই জেনেছি। সে কারণে সাগরের হাতে কোনো কাগজ দেখলে সেগুলো ছিঁড়ে ফেলতেন তিনি, আর আজকেও সেটাই করেছিলেন তিনি। কিন্তু বাবার সাথে এ ধরনের আচরণের কারণে তার মা তাকে বেশ বকা দেয় এবং মহিলা তার স্বামীকে ভেতরে নিয়ে যায়। ওদিকে সাগর নিজের রুমে ঢুকে তার নিয়ে আসা চিরকুটগুলো দেখতে শুরু করে। এর কিছুক্ষণ পরে সাগরের মা তার রুমে প্রবেশ করে ছেলের এ ধরনের কাণ্ড দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। সে সাগরকে জিজ্ঞাসা করে এগুলো দিয়ে সে কি করছে। মায়ের এ ধরনের উদ্বিগ্নতা দেখে সাগর জানায় সে গবেষণার কাজে এগুলো নিয়ে এসেছে, কিন্তু তার মা তার এই কথায় কান না দিয়ে প্রচণ্ড চিন্তিত মনে সাগরকে বেশ কিছু কথা বলতে শুরু করে এবং শেষে তাকে একটা গল্প শোনায়। সাগরের মা বলতে থাকে
সাগরের দাদাও একজন সাংবাদিক ছিলেন। নতুন একটা সংবাদপত্র চালু করার কিছুদিনের মধ্যেই সে তার বাবা মা এবং ছোট ভাইকে চোখের সামনে মরতে দেখে। ফলে অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। একদিন হঠাৎ এভাবে তার নিজের ঘরে কাগজের টুকরো জমাতে শুরু করেন তার দাদু। কিন্তু কয়েকদিনের মধ্যে সাগরের বাবার চোখের সামনে তার দাদা নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেন। মূলত সে কারণেই সাগরের বাবা চাইতো না সাগর কোনোদিন সাংবাদিক হোক। তার ধারণা ছিল সাংবাদিক হলে বাবার মতো সে তার সন্তানকেও হারাতে পারে। মায়ের কথাগুলো শুনে সাগর জানতে চায় তার দাদার নাম কি ছিল। তার মা জানায় তার দাদার নাম ছিল ভূপতি ভার্মা। ভূপতি নামটা এবার সাগরের মাথার মধ্যে একটা চক্কর দিয়ে ওঠে এবং তার চন্দ্রমূর্তি বাবার কাহিনীর কথা মনে পড়ে যায়। সাগর ভার্মা বুঝতে পারে সত্যমূর্তিকে গায়েব করার পেছনে তার দাদা ভূপতির হাত ছিল। সব জানতে পেরে সে যখন বিষয়টি নিয়ে ভাবছে, তখন কৃষ্ণমূর্তির ছেলে তাকে ফোন দিয়ে জানায় আজ মন্ত্রীর একটা অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল। মন্ত্রীর কথা শুনে সাগরের মধ্যে অদ্ভুত একটা প্রতিক্রিয়া হতে দেখা যায়, কারণ এই মিনিস্টারের নাম ছিল চক্রবর্তী এবং তার দাদার নাম ছিল চক্রপাণি। বুঝতে পারছেন আশা করি, একে একে দুই মিলে গিয়েছে। এই চক্রপাণি ধূতা পত্রিকার প্রতিষ্ঠাতা সত্যমূর্তিকে হত্যা করেছিল এবং সেই সাথে রাঘু ভাইয়াকে সপরিবারে খুন করেছিল এবং পরবর্তীতে সে তার ভাগু পার্টি প্রতিষ্ঠা করে। এখন এই পার্টির সর্বেসর্বা হচ্ছে চক্রবর্তী, অর্থাৎ চক্রপাণির নাতি। সব বিষয়গুলো মাথায় নিয়ে বাবার কাছে এবার তার ব্যবহারের জন্য ক্ষমা চায় সাগর ভার্মা। তারপর মাকে বিদায় জানিয়ে মন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বের হয়। অন্যদিকে আরেকটা বিষয় দেখা যায়, ক্রান্তি তার মাকে নিয়ে তার দাদার বাড়িতে এসে পৌঁছায়। এখানে তার মায়ের ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় থেকেই তার মা হাঁটতে পারেন না। তার বাবা তাই তার ছোট মেয়েকে খুবই ভালোবাসতেন। মূলত বাবার স্মৃতির কাছাকাছি থাকতে পারবে চিন্তা করে ক্রান্তি এই বাড়িটাকে ঠিক করেছে। বাড়িটার ভেতরে ঢুকে দেখা যায় 1962 সালের সেই এমএলএ রাঘু ভাইয়ার বাড়ি এটা, এবং ক্রান্তির মা হচ্ছে সেই পঙ্গু ছোট্ট মেয়েটা, যে মেয়েটা সেই ম্যাসাকার থেকে কোইন্সিডেন্সলি বেঁচে গিয়েছিল। বাড়ির মধ্যে ঢুকে দাদার স্মৃতি ঘাটতে ঘাটতে একটা খাম তার চোখে পড়ে। খামটা খুলে ক্রান্তি দেখতে পায় তার মধ্যে 15,000 টাকার একটা চেক, এবং এটা 1962 সালে রাঘু ভাইয়া তার কাজের মেয়েকে দিয়েছিল। এই চেকের বিষয়টা এবার ক্রান্তির মনে সন্দেহ তৈরি করে। যেহেতু তার দাদার সাথে কি ঘটেছিল সেটার সে সব কিছুই জানতো, তাই তার মনে হতে থাকে যে মেয়েটাকে তার দাদা এতগুলো টাকা দিয়েছিল সে কি কারণে তার দাদার নামে কলঙ্ক রটাতে যাবে। অন্যদিকে দেখা যায় এর মধ্যেই বাড়ির আরেক কাজের লোক তার সামনে এসে একটা লোহার সিটকেনি খুলে এনে রাখে। লোহার সিটকিনিটা দেখে ক্রান্তি অন্য ঘরের অন্য একটা সিটকিনির দিকে তাকায় এবং দেখতে পায় এই সিটকিনি বাদে অন্যগুলো সবই পিতলের। বিষয়টা খেয়াল করে এবার বিচক্ষণ পুলিশ অফিসার বুঝে যায় 1962 সালের সেই রাতে কি ঘটেছিল তার দাদার পরিবারের সাথে। আসলে তার দাদার পরিবার আত্মহত্যা করেনি, কেউ ইচ্ছে করে এই পিতলের সিটকিনির স্থানে লোহার একটা সিটকিনি লাগিয়ে দিয়েছিল, যাতে চুম্বক দিয়ে বাইরে থেকে সিটকিনিটাকে খোলা যায়। সব বুঝতে পেরে ক্রান্তি এবার 1962 সালে তার দাদার কেসের ফাইলটা খুঁজে বের করতে শুরু করে। ফাইলটা হাতে পাওয়ার পর 1962 সালের সেই ফাঁসির ছবিগুলো দেখে তার মনে আরও একটা সন্দেহ জানা বাঁধে, আর সেটা হচ্ছে প্রতিটা ফাঁসির দড়ি একটা নির্দিষ্ট প্যাটার্নে বাঁধা হয়েছে। বিষয়টা খেয়াল করে ক্রান্তি তার বাড়ির এক কাজের লোককে ডেকে নেয় এবং তাকে বলে একটা ফাঁস তৈরি করতে। দেখা যায় লোকটা বাঁ হাত দিয়ে দড়িটা বাঁধছে। তার দড়ি বাঁধার প্যাটার্নটা দেখে ক্রান্তি বুঝে যায় সেদিন যে ফাঁসগুলো বেঁধেছিল সে ছিল বাঁহাতি, কিন্তু সে জানতো তার দাদার পরিবারের কেউই বাঁহাতি ছিল না। এ সময় একটা ছবির দিকে তার চোখ যায় এবং সেখানে চক্রপাণির ছবিটা দেখে ক্রান্তি বুঝে যায় কে তার দাদার পরিবারকে শেষ করে দিয়েছিল। অন্যদিকে সাগর ততক্ষণে অনুষ্ঠানে হাজির হয়ে গিয়েছে দেখা যায়। সে যখন তার জায়গায় বসে আছে তখন তার কাছে ক্রান্তি ফোন করে জানতে চায় তার দাদার নাম ভূপতি ভার্মা কিনা। আসলে সেই ছবি থেকে ক্রান্তি ভূপতির ছবিটাও দেখতে পেয়েছিল, ফলে সে তার কাছে এটা জানতে চাইছে। তবে ক্রান্তির কথার উত্তরে সাগর এবার অদ্ভুত কিছু কথা বলে। সে বলে আজ তার জন্য সবচেয়ে সুখের দিন, যে পাপটা সে এতদিন ধরে বয়ে বেড়াচ্ছে আজ সেটার খণ্ডন করবে সে। সাংবাদিকের সামনে সে একজনের মুখোশ খুলে দেবে আজ। সাগর যে মন্ত্রীর কথা বলছে সেটা বুঝতে পারে ক্রান্তি, তাই তাকে বলে উল্টোপাল্টা কিছু না করতে, এবং এটা বলেই সে বাড়ি থেকে সাগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
ওদিকে দেখা যায় সাগরের স্ত্রীর বাবার বাড়িতে আরেকটা ঘটনা ঘটেছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর তার মধ্যেই তার বাবার বাড়িতে কলিং বেল বেজে ওঠে। প্রিয়া বুঝতে পারে বাইরে কেউ একজন এসেছে, তাই সে তার বাবাকে বিষয়টা দেখতে বলে। কিন্তু লোকটা যখন দরজা খুলে দেয় তখন কেউ একজন তাকে আঘাত করে বেহুশ করে ফেলে এবং তারপর সেই লোকটা প্রিয়াকে ধরে পেটাতে শুরু করে। এর কিছুক্ষণ পরে লোকটা তাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা চালু হলে দেখা যায় সাগরের সেক্রেটারি অমৃতা তার কষ্টের কথা বলে ভিডিওটা করেছে। তবে ভিডিও শেষ হওয়ার কিছুক্ষণ আগে সে আত্মহত্যা করেছে। এই ভিডিওটা সে তার ভাইয়ের জন্য রেকর্ড করেছিল, আর প্রিয়াকে যে আঘাত করেছিল সেই ছিল অমৃতার ভাই। বুঝতে পারছেন আশা করি। মূলত বোনের প্রতিশোধ নিতেই সে প্রিয়াকে হত্যা করতে এসেছিল। কিন্তু দেখা যায় প্রিয়া তার প্রেগন্যান্সি অবস্থার মধ্যেই সেই লোকটার থেকে বাঁচার চেষ্টা করে এবং একটা গাড়ি জোগাড় করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এদিকে এটা চললে অন্যদিকে দেখা যায় মন্ত্রী তার আসন ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং সাগর তার আগেই বক্তৃতা দিতে শুরু করেছে। কিন্তু মনে প্রচণ্ড আশা নিয়ে বসে থাকা মন্ত্রী যখন ভাবছিল সাগর তার বিষয়ে অনেক ভালো ভালো কথা বলবে, ঠিক তখন সাগর মন্ত্রীর ইতিহাস নিয়ে টান দেয়। সে তার দাদার বিষয়ে সব সত্যিগুলো বলা শুরু করে। সকল সাংবাদিকের সামনে সে বলে এই ভাকু পার্টি সাংবাদিকতাকে রক্তাক্ত করে ক্ষমতায় এসেছিল, তাই এই বিষয়টাকে সকলকে জানতে হবে। কথাগুলো শেষ করেই সে তার স্ট্যান্ড নিয়ে মন্ত্রীকে মারতে শুরু করে। সাগর ভার্মার একের পর এক আঘাতে মারা যায় চক্রপাণির নাতি বর্তমান মুখ্যমন্ত্রী। আর এ সময় ঠিক সেখানে এসে হাজির হয় ক্রান্তি। এরপরের দৃশ্যপটটা একটু অন্যরকম। দেখা যায় সাগরকে জেলে প্রেরণ করা হয়েছে। ওদিকে প্রিয়া তার নতুন সন্তানের জন্ম দিয়েছে। তবে জেলে যাওয়ার আগে সাগর তার স্থানে ধোথার প্রতিষ্ঠাতা সত্যমূর্তির ছেলে চন্দ্রমূর্তির নাম প্রস্তাব করে এসেছে। সব শেষে দেখা যায় সেই লাইট হাউজের ছাপাখানাটা ভেঙে খান খান হয়ে যায়। এভাবেই শেষ হয় ধোতার কাহিনী। কিন্তু এখনই ভিডিওটা ছেড়ে যাবেন না, কারণ এখনও অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের দেয়া বাকি রয়েছে। আপনারা এর আগে দেখেছেন ইন্সপেক্টর অজয় ঘোষকে। লোকটা তার দাদার মতোই শয়তান ছিল, আর তার দাদার নাম ছিল রমনা ঘোষ। মানে সেই 1962 সালে চক্রপাণি এবং ভূপাতির সাথে যে পুলিশটাকে দেখেছিলেন সেই ছিল রমনা ঘোষ। এই তিনজন মিলে ধোথার প্রতিষ্ঠাতা সত্যমূর্তিকে সেই লাইট হাউজের ছাপাখানার মেশিনের উপরে খুন করেছিল। 1962 সালে ধোথা পত্রিকার প্রতিষ্ঠাতা সত্যমূর্তিকে চারজন মিলেই খুন করেছিল। এই বিষয়টাকে আপনারা অলৌকিক মনে করতে পারেন, তবে মৃত্যুর পরে সত্যমূর্তির আত্মার মুক্তি ঘটেছিল না। সে এরপর নানাভাবে সাংবাদিকতাকে যারা কলুষিত করেছে তাদের ভাগ্যে মৃত্যু এনে দিয়েছে। সবশেষে বাকি ছিল চক্রপাণি, ভূপতি এবং রমনা ঘোষের বংশধরেরা। তাই সেই ছাপাখানা থেকে একটা নতুন কাগজ ছাপানো হয়। বলা যায় অনেকটা অলৌকিকতার সংমিশ্রণে এই সিনারিওটা তৈরি হয়েছে, যেখানে আগে থেকেই এসব দুর্ঘটনায় হত্যাকাণ্ডের বিষয়গুলো ছাপা হয় এবং তারপরে একে একে সকলে মারা যেতে শুরু করে। প্রথমে অজয় ঘোষকে একটা উসিলায় শেষ করা হয়। এরপর চক্রপাণির নাতি বর্তমান চিফ মিনিস্টারকে শেষ করার ব্যবস্থা করা হয়। তবে এর আগে সাগর ভার্মাকে শেষ করারও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সাগর যখন তার ভুল বুঝতে পেরেছিল তখন তাকে ক্ষমা করে দেওয়া হয়। ফলে বেঁচে যায় সাগর ভার্মা। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে প্রিয়াকে কেন বেছে নেওয়া হলো এবং সাগর ভার্মা সেই ডকুমেন্টটাতে কি দেখতে পেয়েছিলেন? এর উত্তর হচ্ছে, আপনাদের হয়তো মনে আছে প্রিয়া তার এক বন্ধুর একটা হসপিটালে ঘটানো অগ্নিকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছিল। সেটা একদিন তাকে ফোনে সে আশ্বস্ত করেছিল। এর ফলে মূলত প্রিয়া বিশাল একটা অন্যায় করে ফেলে, ফলে সে টার্গেটে পরিণত হয়। কিন্তু শেষ পর্যন্ত সাগরের কৃতকর্মের কারণে বেঁচে যায় তার স্ত্রী প্রিয়া। বন্ধুরা, এই সিরিজটা অনেকটাই ভিন্ন, হয়তো অলৌকিকতার অনেকটাই সংমিশ্রণ রয়েছে, কিন্তু এখানে একটা ভীষণ ভীষণ সুন্দর মেসেজ আছে, যেটা আমাদের বুঝতে হবে। অন্যায় কখনো চাপা থাকে না, আর সেটার মাসুল একদিন না একদিন আমাদেরকে দিতেই হয়। তো আমরা সবাই ভালো থাকি, ভালোভাবে বাঁচার চেষ্টা করি, তবে সেটা কাউকে ক্ষতি করে নয়। সবাই সুস্থ থাকুন, ফিরছি অন্য কোনো একদিন।